নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে। এমনি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি। ঠিক যেমনটা জানা গেছে যে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধরিয়াখুড়ি গ্রামের বাসিন্দা গফুর, যে প্রায় 30-35 দিন আগে তার বাবাকে হারিয়েছেন, সেই গফুর তার মামা আবুল কালামকে নিয়ে আজ বিভিন্ন এলাকায় বাবার যে চল্লিশা, সেই চল্লিশার হচ্ছে নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘুণাক্ষরও তারা এই দুজন সম্পর্কে মামা ভাগ্নে ভাবতেও পারেননি যে একটা খারাপ দিন তাদের জন্য অপেক্ষা করছে। খারাপ দিন বলছি এই কারণে, ঠিক যেমনটা ইসলামপুর পুলিশ জেলা সূত্রে আমরা জানতে পেরেছি যে আজ ঠিক আধ ঘন্টা 45 মিনিট আগে গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গাইশাল স্টেশন রয়েছে, সেই স্টেশন সংলগ্ন এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ওপরে একটি বড় 10 চাকা গাড়ি, যেই গাড়িটি কিনা কিশনগঞ্জ থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল, সেই গাড়িটি তাদের যে বাইক রয়েছে সেই বাইক আবুল কালাম এবং সে সঙ্গে গফুরের যে বাইক, সেই বাইকে ধাক্কা মারে। এবং ঠিক যেমনটা স্থানীয় সূত্রে জানা গেছে যে সেখানে জাতীয় সড়কের উপর বড় গর্ত থাকায় সেই গর্তের মধ্যেও বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং সেখানে সেই বড় যে গাড়ি রয়েছে 10 চাকার গাড়ি, সেই গাড়িতে চাকায় পৃষ্ঠ হয়ে আবুল কালাম, যার আনুমানিক বয়স 40 বছর, সে কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সেই জাতীয় সড়কের উপরে আবুল কালামের মৃতদেহ, নিথর দেহ কিন্তু অনেকক্ষণ পড়েছিল এবং পাশাপাশি তার যে সঙ্গী, অর্থাৎ যার কথা বললাম, যার বাবা প্রায় 30-35 দিন আগে প্রয়াত হয়েছেন, রামগঞ্জের ধুরিয়াখাড়ি গ্রাম এলাকার বাসিন্দা, সেই গুফফারের বাবার 40-আর নিমন্ত্রণ দিতে কিন্তু তারা দুজন বেরিয়েছিলেন। সেই গুফফারও কিন্তু গুরুতর আহত হয়ে এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই এই দুঃসংবাদ, বিশেষ করে আবুল কালাম এর মৃত্যু সংবাদ রামগঞ্জের ধুরিয়াখাড়ি এবং সংলগ্ন এলাকার পাশাপাশি তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর পরেই সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেমনটা জানতে পেরেছি, এই আবুল কালাম এবং গুফফার দুজনেই হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব যারা আছেন রামগঞ্জ এলাকার, তারা কিন্তু এই ঘটনাস্থলের পরিদর্শনের পর এবার তারা কিন্তু হসপিটালে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে একজন রয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট এবং সে সঙ্গে বর্ষিয়ান তৃণমূল নেতা ইদ্রিস আলম ভাই, ইদ্রিস সাহেব রয়েছেন এখানে। তিনি এই যে শোকের খবর পেয়ে তিনি কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছেছেন। যথেষ্ট মর্মান্তিক এবং বেদনাদায়ক একটা কথা। ইদ্রিস দা, আমরা দেখলাম যে তৃণমূলের একজন সক্রিয় কর্মী, আপনার ছায়া সঙ্গী হিসাবেও মাঝে মাঝে তাকে দেখা গেছে, সে হচ্ছে আজকে পথ দুর্ঘটনায় নিহত হলো। কিভাবে ঘটনাটা ঘটলো একটু যদি জানেন। ঘটনাটা ঘটলো তার জন্য খুব দুঃখিত আমরা। আমি খুব ইসলামপুরেই ছিলাম, ইসলামপুরেই শুনলাম, হুট করে আমাকে ইসলামপুর এখান থেকে খবর দিল, তো আপনাদের ওখানকার একটা ছেলে অমুক নাম, আপনি কি জানেন? তো আমি শোনার সাথে সাথেই ওখান থেকে ছুটে আসে, এখানে থেকে আমি গেলাম গাইশালে। ওখানে যাওয়ার পরে স্পটে গেছিলাম, স্পটে যাই দেখতেছি তো এরকম ঘটনা, একটা গাড়ি, একটা গর্ত ছিল সামনে, তারপরে 10 চাকা গাড়িটাতে মারি দিয়েছে, মানে মাথার খুলিটা উড়ে গেছে, পিষ্ট হয়ে গেছে একটা। আর একজন ছিল, তো ওর হাত পাতে চোট লেগেছে এখান থেকে, ও এখানে ওটিতে আছে, এখনো তার জ্ঞান ফিরেনি। খুব সিরিয়াসলি, ছেলেটা ভাগনা হবে, কি বলবো, মর্মান্তিক ঘটনা। একটা দলের একজন সৈনিক ছিলেন, দীর্ঘদিন ধরে, আজকে হয়তো ছিল না। আমরা ঠিক যেমনটা জানতে পেরেছি যে গফুর বলে যে ছেলেটি ছিল, গফুর, তার বাবা বেশ কয়েকদিন আগে মারা গেছে, তার 40-আরই নিমন্ত্রণ দিয়েছিল। গফুরের বাবারের নিমন্ত্রণ দিয়ে, তার বাবার নাম আজিমউদ্দিন। আজকে 35-35 দিন হচ্ছে মারা যাওয়ার, তার 40-আর জন্য ইনভাইট দিতে গেছিল। এই তো 4টার দিকে বাজারেই ছিলেন, রামগঞ্জ বাজারে, আর হুট করে 5টা 5:30টার দিকে এরকম হবে অ্যাক্সিডেন্টটা, 5:30 পৌনে 6টার দিকে খবরটা আসছে। তার সাথে ছুটে ওখানে গেলাম আমরা, ওখান থেকেই মাত্র আসলাম, আমি গাড়িটার পিছনে বডিটাকে ওখান থেকে উঠার নিয়ে আসলো। কী করবো, দুঃখের ব্যাপার এগুলা, মর্মান্তিক ঘটনা। ভাবতে পারিনি তো ছেলেটা আখের সামনে দিয়ে চলে যাবে। ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব ইদ্রিস আলমের সঙ্গে, পাশাপাশি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে সেই এলাকার আরও দুজন শিক্ষক রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রত্যক্ষদর্শী যিনি আছেন তাদের মধ্যে একজন, কি নাম আপনার?
আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ওইখানে আমার কাকা হবে। আপনার কাকা হবে? হ্যাঁ, আমাদের কাকা। আপনি গিয়েছিলেন স্পটে? হ্যাঁ, ওখানে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আনুমানিক কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? আমি তো বলতে পারবো না, মোটামুটি 5:30 বাজে শুনলাম, তো ওর পরে গেলাম। আচ্ছা, তারপরে হ্যাঁ। গেছেন 5:30 হ্যাঁ। শুনেছেন? আচ্ছা গেলাম, যাই ওখান থেকে আসলাম, আচ্ছা, দেখে শুনে। একজন মারা গেছে ওখানে? হ্যাঁ, এখানে। হ্যাঁ, আরেকজন খুব ইনজুরি? একজন সিরিয়াস আছে। যে মারা গেছে তারই কাকা হবেন আপনি নাকি? হ্যাঁ, যা মারা গেছে ও আমাদের কাকা হবে। আপনার কাকা হবে, আপনি ভাস্তা হবেন। হ্যাঁ। যথেষ্ট মর্মান্তিক ঘটনা। আমরা তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এখানে আরও অন্যান্য নেতৃস্থানীয় এবং শিক্ষকরা যারা আছেন ওই এলাকার, তারাও কিন্তু এই স্থলে এসেছেন। দাদা, আপনার নাম? মানে এমডি খলিলুর রহমান। হ্যাঁ, বলছি এই যে আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, আপনি ওই এলাকারই শিক্ষক? হ্যাঁ, ওই এলাকার, ওই তো মানে ওখানে ওই যে গ্রামের লোকটা মারা গেছে ওর পাশেই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ইলোয়া বাড়ি, আর হচ্ছে ধারিয়াখড়ি। দরিয়াখড়ি। তো এই ঘটনা শুনে আমি মর্মাহত হয়ে আমি ছুটে চলে আসলাম এখানে, যে আমার প্রতিবেশী একটা গ্রামের লোক মারা গেল আর একজন ইনজিউর্ড হয়েছে। আমি না থাকতে পেরে মর্মাহত হয়ে চলে আসছি এখানে হাসপাতালে দেখতে। ঠিক, যে খুব যে খারাপ মারা গেছে লাগলো। সে তো চলেই গেছে, কিন্তু বাকি জনের চিকিৎসা বাকি জনের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। আমরা ওই যার জন্য হাসপাতালে চলে আসছি দেখার জন্য এই কি অবস্থা আছে রুগীটার। তো ওকে ওটিতে ঢুকাইছে শুনলাম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো তো গভীর চোট লেগেছে? গভীর আঘাত লেগেছে শুনলাম, খুব সংকটজনক অবস্থায় আছে। ধন্যবাদ দাদা। ঠিক আছে। আমরা কিন্তু এই বিষয়টা হচ্ছে জানার চেষ্টা করলাম, এবং আপনারা দেখতে পাবেন যে ইতিমধ্যেই কিন্তু যারা হচ্ছে তাদের নিকটাত্মীয়, তাদের কাছে কিন্তু এই দুঃসংবাদ পৌঁছে গিয়েছে, এবং তারা কিন্তু একে একে ইসলামপুর মহকুমা হাসপাতালে কিন্তু তারা আসতে শুরু করেছে। আমরা পাশাপাশি দু একজন আরও রয়েছে। আচ্ছা, এই যে আরেকজন রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা, যিনি ওই ঘটনাস্থলে ছিলেন। কি নাম আপনার? जी मेरा नाम एमडी शाहिद है। अच्छा, आप उस इलाके के रहनुमा हैं? जी मैं उसी इलाके का रहनुमा हूँ। जैसे कि एक्सीडेंट हुआ उसके बाद पुलिस को मैं ही जाके इन्फॉर्म किया, अच्छा और इन्फॉर्म करने के बाद पुलिस आए, पुलिस बॉडी को उठाए। बॉडी को उठाने के बाद उनका जो बाइक था मैं थाने में जमा करके, अभी जस्ट थाने में जमा करके मैं जो उसके साथ में जो मैं उनको ही देखने के लिए आया। अच्छा अच्छा, बात है ऐसा है कि वहाँ जो जगह है गाइसल स्टेशन, जहाँ से उन लोगों को आप रिकवरी किए, जी। वहाँ का रास्ता का कंडीशन कैसा है? जी सर, रास्ते के वजह से ही ये दुर्घटना हुआ है सर। रास्ता वहाँ जिस जगह में स्पॉट हुआ है सर, वहाँ रास्ता बिल्कुल सही नहीं है। अच्छा अच्छा, आप जाके एक बार चेक कर ले, देख ले, क्योंकि वहाँ का रास्ते का अवस्था सही नहीं है, और रास्ते के वजह से ही ये एक्सीडेंट दुर्घटना हुआ है सर। बहुत बहुत আমরা এই বিষয়ে কিন্তু আমরা স্থানীয় জনগণের যেটা অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু পাচ্ছি যে এই দুর্ঘটনার পেছনে মূলত যে কারণটি সেটি হচ্ছে সেই রাস্তার অবস্থা ভালো নয়। যদিও আমরা দেখেছিলাম যে ধনতলা থেকে শুরু করে যে NHAR কর্তৃপক্ষ থেকে সেখানে হচ্ছে রাস্তার সংস্কার শুরু হয়েছে, কিন্তু গাইশাল থেকে শুরু করে ধনতলা মুদিখানা থেকে শুরু করে পরবর্তী যে রাস্তা আছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় বড় বড় গর্ত আমাদের ক্যামেরাতেও আমাদের নজরেও ধরা পড়েছে। অবশ্যই প্রশাসনের দৃষ্টি এই বিষয়ে আমরা আকর্ষণ করব, এবং আপনাদের জানিয়ে রাখি যে রাস্তার বেহাল দশার কারণেও আমরা ঠিক যেমনটা জানি যে এর আগে কিন্তু বেশ 2-3 দিন আগেই বলতে পারেন এই সপ্তাহের মধ্যেই কিন্তু বাইপাসেও একটি বড় ধরনের পথ দুর্ঘটনার খবর কিন্তু আমরা প্রকাশ করেছিলাম। আমরা যে বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তের সবথেকে মর্মান্তিক এবং দুঃখজনক খবর হচ্ছে যে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এর ধুরিয়াখুড়ি গ্রামের 2 যুবক, তার মধ্যে একজন গুফফার যার আনুমানিক বয়স হচ্ছে গফুর, যার আনুমানিক বয়স হচ্ছে 30, এবং আরেকজন হচ্ছে আমরা যেমনটা জানলাম আরেকজনের নাম হচ্ছে আবুল কালাম, তার বয়স আনুমানিক 40। গুফফারের বাবা বেশ 30-35 দিন আগে তিনি হচ্ছেন প্রয়াত হয়েছেন। তারই যে হচ্ছে ধর্মীয় যে অনুষ্ঠান 40 যেটাকে বলা হয়, সেই 40 নিমন্ত্রণ দিতে কিন্তু তারা দুজন আজকে বেরিয়েছিলেন। ঠিক যেমনটা তৃণমূলের বর্ষিয়ান নেতা, রামগঞ্জ অঞ্চলের নেতৃত্ব ইদ্রিস সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা যেমনটা জানালেন যে বিকেল 4টা অবধি তাদেরকে রামগঞ্জে দেখা গেছিল, কিন্তু মোটামুটি তার কিছুক্ষণ পরেই তারা হচ্ছে গাইশাল এলাকাতে তাদের নিকটাত্মীয়দের, তার বাবার 40 হচ্ছে নিমন্ত্রণ দিতে যায়। গুফফার এবং তার সঙ্গে তার সম্পর্কে মামা আবুল কালাম, তারা কিন্তু দুজনে যায়, এবং দুজন হচ্ছে নিমন্ত্রণ সেরে তারা বাড়ি ফেরার পথে ছিল। তারা কিন্তু গাইশাল থেকে রামগঞ্জ অভিমুখী ছিল, সেই সময় কিন্তু তারা বাড়ি ফেরার সময় কিন্তু 31 নম্বর জাতীয় সড়কের উপর গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গাইশাল স্টেশন রয়েছে সেই স্টেশন এলাকার 31 নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির নিয়ন্ত্রণ তাদের তো হারিয়ে যায় রাস্তার খারাপের কারণে। পাশাপাশি একটি যে 10 চাকা বড় গাড়ি, যেটি প্রচণ্ড গতিতে ছিল বলে মনে করা হচ্ছে, সেই গাড়িতে তাদের ধাক্কা লাগে, এবং তাদের যে বাইক সেই টুইস্ট হওয়ার কারণে সেখানে কিন্তু তারা গাড়ির তলায় চাপা পড়েন। তার মধ্যে একজন প্রয়াত হয়েছেন, তার নাম হচ্ছে আবুল কালাম, যার আনুমানিক বয়স হচ্ছে 40, বাড়ি হচ্ছে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধরিয়াখুড়ি এলাকায়। এই ঘটনার জেরে কিন্তু রামগঞ্জে যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে এই 2 যুবক যাদের কথা আমরা বলছি, তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূলের হচ্ছে একনিষ্ঠ কর্মী ছিলেন বলেই হচ্ছে
তৃণমূল সূত্রে জানা গেছে এবং এই ঘটনার জেরে পার্টির নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় তৃণমূল সমর্থক কর্মী তারা কিন্তু একে একে এখানে আসতে শুরু করেছে এবং রামগঞ্জে বিশেষ করে ধুরিয়াখুড়ি গ্রাম এবং সংলগ্ন এলাকায় এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যথেষ্ট কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমি আমার সহপ্রতিনিধি রাজ সাহানি, যিনি হিন্দিতে প্রতিদিন আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে থাকেন, আমাদের এই প্রতিবেদন দিয়ে থাকেন, আমি কিন্তু রাজকে অনুরোধ করব একটু বিস্তারিত জানানোর জন্য। রাজ, धन्यवाद जबरदस्त। एक दर्दनाक दुखदायक घटना लेकर हम लोग आप लोगों के सामने आए हैं। घटना आपको पूरा हम लोग विस्तारित रूप से बताने जा रहे हैं। यह जो घटना है वो धरियाखुरी जो गांव है रामगंज 1 जीपी के अंदर पड़ता है। वहां के दो युवक गफ्फूर जिसका उम्र 35 साल है, साथ ही साथ उनके मामा अबुल कलाम जिनका उम्र लगभग 40 वर्ष है। दोनों जो है इसमें से गफ्फूर जो है उसके पिता का जो है इंतकाल लगभग 3 से 35 दिन पहले हो जाता है रामगंज इलाके में। उसके बाद जो है उसी का जो चालीसा के लिए जो है गफ्फूर जिसका उम्र 35 है, साथ ही अबू कलाम जिसका उम्र जो 40 है, दोनों मिलकर जो है चालीसा के लिए जो है इनवाइट करने के लिए गायसल जो 1 ग्राम पंचायत है उसके आसपास ही जो उनके रिलेटिव्स है वहाँ पर वो जाते हैं इनवाइट करने के लिए। लेकिन जो घटना घटती है वो आपको बता दे, वहाँ से जब दोनों इनवाइट करने के बाद रिटर्न आ रहे थे इस्लामपुर की ओर, आपको बता दे फिर से किशनगंज से इस्लामपुर की ओर जब बाइक लेकर आ रहे थे, ठीक स्टेशन के सामने जो NH-31 है वहाँ पर कुछ गड्ढे होने के कारण साथ ही साथ जो है अभी तक विस्तारित रूप से पूरी तरह से हम लोगों को जानकारी नहीं मिली है, लेकिन ऐसा बताया जा रहा है स्थानीय सूत्रों के माध्यम से कुछ गड्ढे थे वहाँ पर, शायद उसी के कारण जो है बाइक या फिर 4 व्हीलर जो मैंने गाड़ी था उसका जो है नियंत्रण खो जाने के कारण एक गाड़ी के साथ इनका जो बाइक है इसका संघर्ष होता है और घटनास्थल पर ही जो है अबुल कलाम जो है जिसका उम्र 40 वर्ष है उसकी मृत्यु होती है तथा उसके साथ जो गाड़ी में थे गफ्फूर जिसका उम्र 35 साल है उसको इस वक्त आशंकाजनक अवस्था में चिकित्साधीन अवस्था में इस्लामपुर महकुमा में भर्ती कराया गया है। मोहम्मद गफ्फूर की जो है इस स्थिति फ़िलहाल जो है काफ़ी नाजुक है तथा बता दे जो अबुल कलाम है जिसकी उम्र 40 वर्ष है, जो घटनास्थल पर ही जिसकी मृत्यु होती है, काफ़ी देर तक जो है वहाँ पर उसकी जो डेड बॉडी है वो पड़ी रहती है तथा हम लोग यहाँ पर जो देख पा रहे हैं जो इस घटना को लेकर इलाके में रामगंज का जो इलाका है वहाँ पर पूरी जो है शोक की छाया उतर चुकी है और रामगंज उनके आसपास के गाँव या फिर उसके आसपास के जितने भी पड़ोसी हैं सभी जो हैं इस वक्त इस्लामपुर के जो महकुमा अस्पताल है यहाँ पर आप पहुँचे हैं। एक बार दृश्य दिखाने के लिए अनुरोध करूँगा। देख रहे हैं उनके जो आत्मीय है परिजन है सभी जो है इस वक्त इस्लामपुर के महकुमा अस्पताल में आप पहुँचे हैं। फिर से एक बार बता दें अबू कलाम जिसका उम्र 40 वर्ष है और गफ्फूर जिसका उम्र 35 वर्ष है, दोनों युवक गायसाल से इस्लामपुर की ओर बाइक चला कर आ रहे थे। ठीक उसी वक्त गायसाल जो स्टेशन है उसके ठीक सामने जो NH-31 है उस NH-31 के ऊपर जो है एक गाड़ी के साथ उनका संघर्ष होता है और घटनास्थल पर ही जो है अबुल कलाम उनकी मृत्यु होती है और आशंकाजनक अवस्था में मोहम्मद गफ्फूर को जो है इस वक्त इस्लामपुर के महकुमा अस्पताल में लाया गया। हम लोग स्थानीय कुछ निवासियों से बात करेंगे, उसके बाद पूरी विस्तारित रूप से और जानने की कोशिश करेंगे क्या घटना है, कैसे घटा, थोड़ा विस्तारित रूप से बताइए। मैं तो कह नहीं पाऊंगा इस घटना के बारे में क्योंकि मैं वहाँ गया ही नहीं था। क्या जानकारी मिली है अभी तक? जानकारी इतना मिली है कि धनतोला में रेलवे स्टेशन के ऑपोजिट में जो हाईवे नेशनल हाईवे है वहाँ पे 2 आदमी का एक्सीडेंट हुआ है, जिसमें से एक आदमी स्पॉट डेड हुआ और दूसरा वाला बहुत ही ज़बरदस्त इंजर हुआ है, जिसकी वजह से वो अभी अस्पताल में भर्ती है। इतना ही हम सुने हैं, बाकी उन लोगों के आसपास जो है गाँव के लोग हैं उन लोगों से आप बेहतर जान सकते हैं। धन्यवाद। हम लोग बात कर रहे थे स्थानीय निवासी और कुछ स्थानीय निवासी हैं, उनसे भी हम लोग बात करने की कोशिश करेंगे। क्या घटना घटी है, थोड़ा विस्तारित रूप से बताइए। जैसे अभी जानकारी मिली है कि गैसल में एक दुर्घटना हुआ है, गैसल स्टेशन के पास, जो बहुत बुरी तरह एक्सीडेंट होकर एक आदमी डेथ कर गया है। वो रामगंज के रहने वाले हैं। ये बड़ा बहुत दुखीजनक घटना है। रोड में गड्ढा होने के वजह से लोग यातायात करने में परेशानी होती है, उनके वजह से ये घटना घटी है। आप तो उसी इलाके से आते हैं, एकाधिक जो है वर्षा के कारण नेशनल हाईवे पे एक गड्ढा है। हम लोग परसों भी देखे जो डालकोला का एक व्यक्ति कुछ आगे ही NH-31 पर उसकी भी मृत्यु हो गई थी, बाइक चलाकर जा रहे थे, गड्ढे में गिर गए थे। और आप तो उसी इलाके से आते हैं, वास्तव में क्या घटना घटी है, थोड़ा विस्तारित रूप से बताइए। ये रोड के ख़राब हो जाने की वजह से जब लोग सफ़र करते हैं तो रात
गाड़ी चलने के वक्त दिखाई नहीं देता है, और गड्ढा होने के वजह से जब गाड़ी चलते हैं तो गड्ढा में गिर जाने से आदमी गिर जाते हैं, उनके कारण ये घटना घटी है। रोड में NH-31 के नेगलेंसी की वजह से ये बार बार घटना घटती है। क्या नाम है आपका? मोहम्मद नदीम अख्तर। नदीम भाई, एक बात बताएंगे, ये आप जो धनतोला से चलिए इस्लामपुर चलते चलते नेशनल हाईवे का जो बहुत बदतर हाल है, क्या कहेंगे इसके बारे में? एकाधिक गड्ढा है वहाँ पर। सर, इसके बारे में तो हम ये बोलेंगे, जो NHI का जो ये है वो जो ठीक होना चाहिए वो ठीक से काम नहीं कर पा रहा है, उनके वजह से लोगों को दिक्कत आने जाने में बहुत ही दिक्कत होती है। ये आप लोगों के माध्यम से आवाज़ उठाना चाहते हैं कि रोड के काम बेहतर हो, जो लोगों को परेशानी नहीं हो। धन्यवाद। हम लोग बात कर रहे थे स्थानीय कुछ निवासियों से, उनकी भी जो मांग है कि लगातार जो है एकाधिक एक्सीडेंट जो है NH-31 के ऊपर हो रही है, रास्ता खराब होने के कारण एकाधिक जो है गड्ढे हैं इस इलाके में। आप इस्लामपुर से अगर किशनगंज जाते हैं तो विभिन्न जो रास्ते हैं, पांजीपारा बोलिए, गुंजरिया बोलिए, गायसाल बोलिए, धनतोला बोलिए, इस NH-31 के ऊपर एकाधिक गड्ढे होने के कारण जो बाइक आ रही हैं या फिर 4 व्हीलर हैं उनको चलाने में काफ़ी दिक्कत आती है। और ज़्यादातर करके शाम के बाद जो है वो छोटे छोटे गड्ढे तथा बड़े गड्ढे जो है बाइक आरोही उनको दिखाई नहीं देता है सही से, जिसके कारण एकाधिक लगातार हम लोग सुनते रहते हैं जो बाइक एक्सीडेंट में एकाधिक व्यक्ति की हमेशा मृत्यु हो रही है। एक बार फिर से बता दें, यह जो घटना घटी है धनतोला जो इलाका है, गायसाल जो स्टेशन है, ठीक स्टेशन के ऑपोजिट साइड में जो NH-31 है, उस NH-31 के ऊपर जो है 2 बाइक आरोही गायसाल से इस्लामपुर की ओर आ रहे थे। उसी वक्त जो है अचानक से गड्ढा होने के कारण जो है नियंत्रण खो जाता है और गाड़ी के साथ उनका संघर्ष होता है। घटनास्थल पर ही जो है अबुल कलाम, जिसका उम्र 40 वर्ष है, उसकी मृत्यु होती है तथा उनके साथ जो और एक उनके बाइक पे थे गफ्फूर, जिसका उम्र 35 साल है, वह जो है इस वक्त आशंकाजनक अवस्था में, घायल अवस्था में इस्लामपुर महकुमा अस्पताल में उसका चिकित्सा चल रहा है। यह जो दोनों व्यक्ति है, इसका जो घर है दरियाखुरी जो कि रामगंज 1 GP के अंतर्गत पड़ता है, और इस घटना को लेकर जो है पूरे रामगंज इलाके में, उसके गांव में, उसके आसपास के गांव में जो है पूरी तरह से शोक की छाया उतर चुकी है और काफ़ी संख्या में जो उसके आसपास के लोग जो हैं इस वक्त इस्लामपुर के महकुमा अस्पताल के सामने जमा हुए हैं। अभी जो है जो घायल व्यक्ति हैं गफ्फूर, उनका इस वक्त जो है ऑपरेशन चल रहा है, उनकी भी जो अवस्था है आशंकाजनक अवस्था है। उसी विषय को लेकर उसके आसपास के लोग, स्थानीय नेतृत्व, रामगंज इलाके के सभी जो है इस वक्त महकुमा अस्पताल पहुंचे। मैं एक बार फिर से जब्बार अली को बुलाना चाहूँगा और पूरे विषय को जो है विस्तारित रूप से प्रकाश करने के लिए अनुरोध करूँगा। ধন্যবাদ রাজ। যে বিষয়টা আমরা বারবার তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের বিভিন্ন প্রতিবেদনে এই বিষয়টা এসছে যে 31 নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে NHAI কর্তৃপক্ষের গাফিলতির কারণে কিন্তু এর মরণ ফাঁদ পরিণত হয়েছে। আমরা যদি চিন্তা করি, আমরা যদি দেখি, আমাদের ক্যামেরায় বারবার ধরা পড়েছে, কারণ সেই পথে আমরাও চলাফেরা করি। ইসলামপুরের যে 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, বিশেষ করে আমরা যদি বলতে চাই ধনতলা থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত এই রাস্তার অবস্থা, ইসলামপুরের আমরা যদি ঠিক বাইপাস অবধি চলে যাই, শ্রীকৃষ্ণ অবধি, এই রাস্তায় কিন্তু বেহাল অবস্থা রয়েছে। এবং মাঝে মাঝে আমরা দেখেছি যে বর্ষার আগে কিছু জায়গায় সামান্য কিছু রিপেয়ারিং হলেও তা যথোপযুক্ত হয়নি। স্বাভাবিকভাবে সেই ভরসা, এই যে ভাদ্র মাসের যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কারণে কিন্তু সেই গর্তগুলো আবার কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়েছে। এবং এই মরণ ফাঁদের কারণেই আজকে কিন্তু এই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলেন আরেকজন, ঠিক যেমনটা আপনাদের জানিয়ে দিই। আর তার পাশাপাশি যেটা জানাবো যে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার কারণে কিন্তু যে স্থানীয় জনগণ এবং সেই সঙ্গে যে ইসলামপুর জেলা পুলিশ এখনের পর্যন্ত যে আপডেট দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে ওই মরণ ফাঁদ থাকার কারণেই তারা কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারপরে পেছন দিক থেকে বেশি গতিতে আসা একটি 10 চাকার গাড়ি তাদের কিন্তু ধাক্কা মারে এবং সেই ধাক্কা আর সামাল দিতে না পেরে তারা কিন্তু বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এসে ট্রাকের তলায় চাপা পড়ে যায় এবং সেই ট্রাকের চাকাতেই সেই এক ব্যক্তি স্পৃষ্ট হয়ে যায়। যেহেতু কিছু রেস্ট্রিকশনস আছে এবং সেই রেস্ট্রিকশন কারণে আমরা কিন্তু সেই যে মর্মান্তিক দৃশ্য, সেই ছবি, তার যে শারীরিক অবস্থা বর্তমানে, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যু হয়েছে তার কিন্তু সেই ছবি কিন্তু আমরা কোনো মতেই প্রকাশ করতে পারবো না। এটা একটা বড় বিষয়। এবং তার পাশাপাশি যে বিষয়টা আমি জানাবো আপনাদের, যে এই যে ইসলামপুর থেকে শুরু করে বা আমরা যদি শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ অবধি, ডালখোলা অবধি যাওয়ার চেষ্টা করি, দুটো টোল প্লাজা কিন্তু রয়েছে। জনগণ কিন্তু বারবার এই কথা অভিযোগ তুলছেন যে সেই টোল প্লাজাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ট্যাক্স কিন্তু তোলা হয় এবং সেই ট্যাক্সের টাকাতেই কিন্তু রাস্তার সংস্কারের পাশাপাশি রাস্তার মেরামতি সমস্ত কিছু হওয়া দরকার। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে থাকার কারণেও সেই রাস্তা কিন্তু মেরামত হচ্ছে না। জনগণ কিন্তু এই রাস্তা মেরামত না হওয়ার কারণে এর মাঝে মাঝেই
কত দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাজ এ বিষয়ে কি বলবে? দুটো টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজাতে কিন্তু নিয়মিতভাবে টোল ট্যাক্স তোলা হচ্ছে এবং সেই টোলের পরিমাণ কিন্তু আগের থেকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কি বলবে এ বিষয়ে তুমি? बिल्कुल सही जब्बार, आपको बता दे जो फिलहाल जो टोल प्लाजा का रेट है वो कुछ अगर 1 साल या 1.5 साल पहले जो रेट था उससे लगभग 2 गुना 3 गुना हो गया है। लेकिन उसके बावजूद जो है ये टोल प्लाजा जो होता है वो मरम्मत के लिए, जो मेंटेनेंस करने के लिए जो विशेष करके बनाया जाता है। और सिलीगुड़ी से आप अगर डालकोला जाते हैं तो इतने ही रास्ते में लगभग 150 किलोमीटर रास्ता है या इसी के बीच में जो है 2 टोल प्लाजा है, लेकिन फिर भी जो है रास्ता का हालत काफ़ी बेहाल है। आपको बता दें जो आप सिलीगुड़ी से लेकर आपकी डालकोला की ओर कहीं भी जाइए तो कोई ऐसा जगह नहीं मिलेगा जहां पर यह जो है बड़े बड़े गड्ढे नहीं हैं। तो यह जो टोल प्लाजा में टैक्स लिया जा रहा है, रोड टैक्स लिया जा रहा है, किस कारण से लिया जा रहा है? और जो दिन ब दिन देख पा रहे हैं जो ज़्यादा करके जो है टैक्स बढ़ते ही जा रहा है, रेट जो है इसमें वृद्धि हो रही है। लेकिन सबसे बड़ी बात जो उठ के आ रही है, जनसाधारण की भी यही मांग है कि इतना टैक्स लेने के बाद टोल प्लाजा में फिर भी जो है रास्ते की सही तरह से मरम्मत नहीं हो रही है। इसकी क्या वजह है? NH है, नेशनल हाईवे अथॉरिटी है, लेकिन मेंटेनेंस के लिए जो बातें होने चाहिए, हम लोग अक्सर देखते हैं जो नेशनल हाईवे रास्ता जो है काफ़ी अच्छा होता है, लेकिन यह जो इलाका है सिलीगुड़ी से लेकर डालकोला का, यह जो इतना जो एरिया है, इस एरिया में जो है रास्ते की बदहाल अवस्था है, जिसके कारण हम लोग सुनते हैं एकाधिक बाइक एक्सीडेंट बोलिए, साइकिल एक्सीडेंट बोलिए या फिर 4 व्हीलर एक्सीडेंट बोलिए, लगातार दिन ब दिन प्रतिदिन जो है एक्सीडेंट होते ही रहता है। तो जनसाधारण तथा जो भी इस रास्ते से गुजरते हैं, डालकोला, सिलीगुड़ी, किशनगंज, इस्लामपुर, इन सब जगहों से गुजरते हैं, उनकी साफ मांग है कि हम लोग लगातार टैक्स दे रहे हैं। अगर सिलीगुड़ी जाते हैं तो टैक्स देना पड़ता है, डालकोला जाते हैं तो टैक्स देना पड़ता है टोल प्लाजा में, फिर भी जो है इस रास्ते की मरम्मत क्यों नहीं उठती? यह सबसे बड़ा प्रश्न है। यही प्रश्न हम लोग भी उठाना चाहेंगे न्यूज़ टुडे इंडिया की ओर से। टोल प्लाजा में लगातार टैक्स लेने के बावजूद जिसकी रेट जो है दुगुना तिगुना हो जा रही है, लेकिन किसी तरह का इम्प्रूवमेंट रोड की मरम्मत में नहीं दिखाई दे रही है, और ना ही रिपेयर की कोई हम लोगों के सामने नज़र आता है। कि वर्षा का सीजन में हर साल देखते हैं एकाधिक एक्सीडेंट होता है। आप इस्लामपुर बोलिए, किशनगंज बोलिए, डालकोला बोलिए, कानकी बोलिए या फिर चोपड़ा बोलिए, हर जगह पर जो है रास्ते की बदहाल अवस्था होने के कारण जो है लगातार एक्सीडेंट होता है। जब्बारदा को मैं फिर से बुलाऊंगा और इलाके की जो सबसे बड़ी मांग है कि लगातार टैक्स देने के बाद जो है उनकी जो रास्ते की मरम्मत नहीं होती है, तो इतना जो टैक्स लिया जा रहा है यह किस लिए लिया जा रहा है, इस विषय को थोड़ा विस्तार रूप से बताएं। দেখো রাজ, আমাদের কাছে NHAI এর যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে একাধিকবার আমরা কথা বলার চেষ্টা করেছি এবং আমরা বারবার কিন্তু এই প্রশ্নটা জনগণের প্রতিনিধি হিসাবে তোলার চেষ্টা করেছি যে এই যে রাস্তা, যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে, যারা কিন্তু যে হচ্ছে টেন্ডার করে, সেই টেন্ডারে কিন্তু একটা বিষয় উল্লেখ থাকে। সেই বিষয়টা হচ্ছে যে একটা রাস্তা তৈরি করার পরে একটা নির্দিষ্ট সময় সেই যে সংস্থা, যে ঠিকাদারি সংস্থা যাদেরকে হচ্ছে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে হচ্ছে এই রাস্তাগুলো দেওয়া হয়, তাদের কিন্তু মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে। 1 বছর 2 বছর নয়, বরং 5 বছর, এবং সেই 5 বছর কিন্তু তাদেরকে মেনটেন করতে হবে। NHAI এর পক্ষ থেকে কিন্তু নিশ্চয়ই তাদের উপরে একটা চাপ দেওয়া উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে শুধুমাত্র কামাইয়ের বিষয় নয়, যেখানে ব্যাপারটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে যে একটা বিষয়, এই রাস্তাতে কিন্তু দূরপাল্লার বহু গাড়ি, ছাড়া হচ্ছে ন্যাশনাল পারমিটের গাড়ি, স্টেট পারমিটের গাড়ি তারা যাতায়াত করে এবং রীতিমতো তারা কিন্তু ঠিক যেমনটা তুমি বললে যে 150 কিলোমিটারের মধ্যে আমরা যদি দেখি সেটা হচ্ছে শিলিগুড়িতে, যেটা শিলিগুড়ি যাওয়ার আগে যেটা হচ্ছে যে ঘোষপুকুর, সেই ঘোষপুকুর টোল প্লাজা রয়েছে এবং কানকিতেও একটা টোল প্লাজা রয়েছে এবং সূর্যাপুর টোল প্লাজা। সেই টোল প্লাজাতে কিন্তু নির্দিষ্ট হারে টোল যে ট্যাক্স তোলা হতো সেই ট্যাক্সের পরিমাণটাও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে, এমনটাই কিন্তু তারা হচ্ছে আমরা জানি। सबसे बड़ी बात है कि यह जो रास्ता है NH31, इसके ऊपर से मिनिस्टर बोलिए, DM बोलिए, SP बोलिए, SDO बोलिए, साथ ही साथ NH के जो उच्च अधिकारी हैं सभी इसी रास्ते के ऊपर से जाते हैं, फिर भी जो है इस रास्ते की जो बदहाल अवस्था है इसको लेकर किसी का कोई ध्यान नहीं करता है। इस विषय को क्या बोलना चाहिए? দেখো বিষয়টা হচ্ছে এটা অবশ্যই যে রাজ্য সরকারের যারা আধিকারিক রয়েছেন তাদের তো একটা দায়িত্ব এবং ভূমিকা রয়েছে, কারণ ব্যাপার হচ্ছে তবে তাদের কোনো এখতিয়ার নেই, তাদের ভূমিকা সেটা এখানেই যেটা থাকে। আমরা যেটা জানি যে এই সমস্ত দেখাগুলোর ক্ষেত্রে সেটা আমরা যেটা হচ্ছে দেখি যে সেক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে আধিকারিক আছেন তারা হচ্ছে মহকুমা লেভেলের হতে পারেন, জেলা লেভেলের হতে পারেন, মন্ত্রী লেভেলেরও হতে পারেন, বিধায়ক লেভেলের হতে পারেন, তাদের কিন্তু একটা দায়িত্ব যে এই নির্দিষ্ট একটা প্রসিডিওর মেনে কেন্দ্রীয় সরকারের যে এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ আছে তাদের কিছু কাছে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা এবং অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে যথাযথ কারণ দেখানো, দরকার হলে তার ভিডিও ক্লিপিংস বা এখন তো মিডিয়ার যুগ হয়েছে, পাশাপাশি মিডিয়ার যে কভারেজগুলো আছে সেগুলো এবং তার পাশাপাশি তাদের স্টিল ছবি ইত্যাদি করে পুরো সার্বিক বিষয়টা তুলে ধরা। কারণ একদিন দুদিন নয়, তুমি দেখবে ইসলামপুর শহরের
এই যে বাইপাস হওয়ার পরে যে বাইপাস হয়েছে 31 নম্বর জাতীয় সড়কের, এবং আমরা সেই 31 নম্বর জাতীয় সড়কের যে বাইপাস হয়েছে সেই বাইপাস অলিগঞ্জ থেকে শুরু করে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত মূল শহরের মধ্যে দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তার কিন্তু এত বেহাল অবস্থা তুমি ভাবতে পারবে না। যদি তার চিত্র তুমি ক্যামেরায় ধরতে যাও দেখবে যে বেশ কিছুদিন আগে এই ভাদ্র মাসের শেষকালে, শ্রাবণ মাসে বৃষ্টি হওয়ার পর ভাদ্র মাসে যে অতিবৃষ্টি হলো সে সময় কিন্তু রোড মোটামুটি প্লাবিত হয়েছে। এই কারণে বোঝা যায় যে সেখানে যে বড় বড় গর্তগুলো রয়েছে, ছোট বড় সব গর্ত মিলিয়ে সবে কিন্তু জল ভরাট। পাশাপাশি আরেকটা বিষয় যেটা তোমাকে বলবো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, জানি না এই বিষয়ে হচ্ছে কর্তৃপক্ষ কি ভাববেন। যখন একটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয় সেই ন্যাশনাল হাইওয়েতে যেহেতু হচ্ছে দূরপাল্লার বহু গাড়ি চলে এবং প্রচণ্ড গতিতে চলে, তাদের উপরেও একটা হচ্ছে চাপ থাকে যে তাদের গন্তব্যস্থলে নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে। সেক্ষেত্রে কিন্তু ফুটপাথটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি, কারণ NHAI এর পক্ষ থেকে কিন্তু ন্যাশনাল হাইওয়েতে চলতে গেলে ফুটপাথ ডিমার্কেশন এবং ফুটপাথের রোডের পরেও যে অবস্থা থাকে, যে রাস্তা থাকে, সেটা কাঁচাই হোক বা যেমনই হোক না কেন তার কিন্তু একটা ভালো অবস্থা থাকা দরকার, যাতে করে হঠাৎ করে কোনো গাড়ি যদি দেখে যে সামনে গর্ত পড়লো বা কিছু পড়লো, তখন যদি সে অল্প গতিতে থাকে, যদি বেশি গতি থাকে সেটা সম্ভব নয়, কিন্তু অল্প গতিতে কিন্তু সে কিন্তু ডাইভার্ট হয়ে সেই নিচের জায়গাটাতে নেমে যেতে পারে। এমন ব্যবস্থা কিন্তু আমরা কখনো দেখিনি। বিশেষ করে এই NHAI এর যে রাস্তা রয়েছে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যে রয়েছে 31 নম্বর, সেই রাস্তা কিন্তু তার হচ্ছে রাস্তার পাশে কিন্তু জায়গাগুলো যথেষ্টই খারাপ হয়ে রয়েছে। এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে। অবশ্যই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এবং আজকের যে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা তাতে জনগণ থেকে শুরু করে পুলিশের রিপোর্টও কিন্তু যা বোঝা যাচ্ছে যে রাস্তার বেহাল দশার কারণেই, এবং সেই সঙ্গে হচ্ছে যে গাড়ির গতি, সেই গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণেই কিন্তু আজকে দুর্ঘটনা ঘটেছে। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি রাজ এবং শ্রীকান্তর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটাল থেকে।